আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব ক্লিফস টফেল বইটি, যাকে বলা হয় দ্য বাইবেল অফ ইংলিশ গ্রামার বর্তমানে। ক্লিফস টফেল বইটি মূলত টোফেল এক্সাম যে আছে ওটার জন্য তৈরি করা হয়েছে। এখানে গ্রামার সম্পর্কিত বিভিন্ন টপিক আলোচনা করা হয়েছে। টোফেল এক্সাম ছাড়াও এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপর বিসিএস এক্সাম, কলেজের ইন্টারনাল পরীক্ষা, তারপর এইচএসসি, হাই স্কুলের ইন্টারনাল পরীক্ষা, এসএসসি, আইএলটিএস, সব ক্ষেত্রে গ্রামারে হেল্প করে থাকবে। এই টোফেল নিয়ে আমি ইউটিউবে অনেক খুঁজেছি, বাংলায় কোনো ভিডিও পাইনি, তাই মূলত এই ভিডিওটা তৈরি করা। আমার নিজের উপকারে আসবে, আপনাদেরও উপকারে আসতে পারে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ক্লিফস টফেল বইটার মেইন টপিক যেটা আছে সেটা শুরু হয় পেজ নাম্বার 39 থেকে। 39-এর আগ পর্যন্ত শুধুমাত্র টোফেল এক্সাম সম্পর্কে বলা হয়েছে, এবং পেজ নাম্বার 39-এ আছে রুলস, মেথড অফ স্টাডি, মানে কীভাবে পড়তে হবে বইটা, বিভিন্ন বিষয় বর্ণনা করা আছে, এখানে আপনারা পড়ে নিতে পারেন। এখানে মেইন টপিকগুলোর মধ্যে ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে যদি আমরা বাংলা ব্যাকরণের সাথে তুলনা করি, সেটা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। এখানে বলা আছে দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের যে কর্তা সেটি হচ্ছে সাবজেক্ট। ইট ইজ দ্য পার্সন অর থিং দ্যাট পারফর্মস or is responsible for the action of the sentence, and it normally precedes the verb, অর্থাৎ ভার্বের পূর্বে অবস্থান করে সাধারণত। নোট, এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। অর্থাৎ ইংলিশে প্রত্যেকটি বাক্যে একটি সাবজেক্ট থাকা লাগবে। আবার ব্রেকেটে বলা আছে ইন কেস অফ কমান্ডস, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ থাকে, সাবজেক্ট যেটা উজ্জ্ব থাকে, বুঝে নিতে হয়, সাইলেন্ট থাকে। দ্য সাবজেক্ট মে বি এ সিঙ্গেল নাউন। সাবজেক্ট একটি সিঙ্গেল নাউন হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডের একটি নাউন হতে পারে। যেমন কফি ইজ ডেলিশিয়াস, এখানে কফি হচ্ছে সাবজেক্ট। মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, এখানে মিল্ক হচ্ছে সাবজেক্ট। দ্বিতীয় পয়েন্টে বলা আছে দ্য সাবজেক্ট মে বি এ নাউন ফ্রেজ। অর্থাৎ সাবজেক্টটি হতে পারে একটি নাউন ফ্রেজ। এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ নাউন ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমষ্টিতে তৈরি একটি নাউন বা নাউনের মতো কাজ করে, সেটি হচ্ছে নাউন ফ্রেজ। দ্যাট এন্ডিং উইথ এ নাউন, অর্থাৎ এটি সবসময় শেষ হয় একটি নাউন দ্বারা। আবার ব্রেকেটে বলা আছে ইট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন। অর্থাৎ নাউন ফ্রেজ কখনো প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারে না, কিন্তু নাউন দ্বারা সবসময় শেষ হয়। বলা আছে দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে দি বুক অর্থাৎ এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর দেখুন নাউন দ্বারা শেষ হয়েছে, বুক দ্বারা শেষ হয়েছে। দ্যাট নিউ রেড কার ইজ জনস, এখানে কার নাউন দ্বারা শেষ হয়েছে এবং প্রিপোজিশন দ্বারা শুরু হয়নি। দ্যাট নিউ রেড কার এখানে হচ্ছে নাউন ফ্রেজ। আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, তারপরে পয়েন্টে চলে যাচ্ছি আমরা। ইট, অর্থাৎ ইট ওয়ার্ডটা, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর এ নাউন অর ক্যান বি সাবজেক্ট অফ অ্যান ইম্পার্সোনাল ভার্ব। অর্থাৎ একটি নাউনের প্রোনাউন হিসাবে, অর্থাৎ একটি নাউনের সাবজেক্টিভ অথবা পরিবর্তে বসতে পারে ইট, অথবা সাবজেক্ট হিসেবে সরাসরি ইম্পার্সোনাল ভার্বের কর্তা হিসেবেও ব্যবহার হতে পারে। The pronoun is not actually used in place of a noun but is part of an idiomatic expression. এখানে সবসময় যে ইট ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসবে সাবস্টিটিউট হিসেবে, এটা না, এটা স্বাধীনভাবেও ইডিওমেটিক এক্সপ্রেশনে ব্যবহৃত হতে পারে। ইট রেইনস কোয়াইট অফেন হিয়ার ইন দ্য সামার, and it is hard to believe that he is dead, এখানে ইডিওমেটিক এক্সপ্রেশনে ব্যবহৃত হয়েছে। In some sentences, the true subject does not appear in normal subject position.
যেমন অর্থাৎ ট্রু সাবজেক্ট যেটা মেইন সাবজেক্ট, যেটা ভার্বকে কন্ট্রোল করে, ওটাকে বলা হয় ট্রু সাবজেক্ট। ট্রু সাবজেক্ট মেইন সাবজেক্টের জায়গায় নাও বসতে পারে। মেইন সাবজেক্টের জায়গা কোনটা, সেটা হচ্ছে ভার্বের শুরুতে, প্রথমে সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে মেইন সাধারণত ট্রু সাবজেক্ট বসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ সিউডো সাবজেক্ট। দেয়ার শব্দটা যখন ইউজ হবে তখন এটা সিউডো সাবজেক্ট হিসেবেই হয় সাধারণত, এবং দেয়ার শব্দটা ইউজ হলে এখানে বলা আছে দেখেন, অ্যান্ড ইজ ট্রিটেড লাইক এ সাবজেক্ট হোয়েন চেঞ্জিং ওয়ার্ড order to a question. However, true subject appears after the verb and the number of the true subject controls the verb. অর্থাৎ বলা আছে যে নাও দেয়ারের পরে ভার্ব বসবে, তারপর থাকবে ট্রু সাবজেক্ট এবং এই ট্রু সাবজেক্টটি কন্ট্রোল করবে ভার্বকে। পরবর্তীতে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল পড়লে আমরা বুঝতে পারবো। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন বিল্ডিং লাস্ট মান্থ। এখানে দেয়ার, তারপর ভার্ব দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ট্রু সাবজেক্ট এ ফায়ার। এ ফায়ারটি মূলত এই ওয়াজ ভার্বটাকে কন্ট্রোল করেছে। এখানে এ ফায়ার হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার এবং এর ফলে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে ওয়াজ। তারপর এখানে কোয়েশ্চেন করা হয়েছে, কোয়েশ্চেন প্যাটার্ন করা হয়েছে সেন্টেন্সটির, ওয়াজ দেয়ার এ ফায়ার ইন দ্য বিল্ডিং লাস্ট মান্থ। তারপর দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম। এখানে দেখুন মেনি স্টুডেন্টস আছে, মেনি স্টুডেন্টস ট্রু সাবজেক্ট, এটাই মূলত ভার্বটাকে কন্ট্রোল করেছে। এটা প্লুরাল, তাই ভার্বটা হয়েছে প্লুরাল। ওয়ার দ্য মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, এটা কোয়েশ্চেন করা হয়েছে। যাক, পরবর্তী টপিকে আসি। পরবর্তী টপিক হচ্ছে ভার্ব। দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ইন এ ডিক্লারেটিভ সেন্টেন্স। ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। নোটে বলা আছে, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড। অর্থাৎ প্রত্যেকটি ইংরেজি বাক্যে একটি ভার্ব থাকেই। শুধুমাত্র একটি ভার্ব দ্বারাও সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স হয় না। দ্য ভার্ব হতে পারে একটি সিঙ্গেল ওয়ার্ড, একটি ওয়ার্ড ভার্ব হতে পারে, আবার অনেকগুলো সমষ্টিও হতে পারে। যেমন জন ড্রাইভস টু ফাস্ট, এখানে ড্রাইভস হচ্ছে ভার্ব। দে হেট স্পিনাশ, এখানে হেট হচ্ছে ভার্ব। দ্য ভার্ব মে বি এ ভার্ব ফ্রেজ, যেটা বলতে নিয়েছিলাম, একাধিক ওয়ার্ডের সমষ্টি হতে পারে। ভার্ব ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ডের সমষ্টি তৈরি একটি ভার্ব। এ ভার্ব ফ্রেজ কনসিস্টস অফ ওয়ান অর মোর অক্সিলারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব। অর্থাৎ ভার্ব ফ্রেজে এক বা একাধিক অক্সিলারি থাকে এবং একটি মেইন ভার্ব থাকে। দ্য অক্সিলারিজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারিগুলো সবসময় মেইন ভার্বের পূর্বে বসে। যেমন জন ইজ গোয়িং টু মায়ামি টুমরো, এখানে ইজ গোয়িং হচ্ছে ভার্ব ফ্রেজ, ইজ হচ্ছে অক্সিলারি এবং গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব। তারপর দেওয়া আছে জেন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক, এখানে হ্যাজ বিন রিডিং হচ্ছে ভার্ব ফ্রেজ, হ্যাজ বিন হচ্ছে অক্সিলারিজ, একাধিক অক্সিলারি ব্যবহার করা হয়েছে, মেইন ভার্বটা হচ্ছে রিড বা রিডিং। এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা পরবর্তী টপিক কমপ্লিমেন্টে চলে যাব। এ কমপ্লিমেন্ট completes the verb. It is similar to the subject because it is usually a noun or noun phrase. অর্থাৎ কমপ্লিমেন্ট ভার্বকে সম্পূর্ণতা এনে দেয় এবং কমপ্লিমেন্টটা সাধারণত নাউন হতে পারে অথবা নাউন ফ্রেজ। However, it generally follows the verb. সাধারণত এটি ভার্বের পরে বসে when the sentence is in the active voice. অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে বসে। নোট দেওয়া আছে, এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সে কমপ্লিমেন্ট দরকার নেই, অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে। এমনকি শুধুমাত্র ভার্ব দ্বারাও সেন্টেন্স হতে পারে, সাবজেক্টের প্রয়োজন নেই। দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ এ প্রিপোজিশন, অর্থাৎ নাউন ফ্রেজের যে নিয়মটা সেটাই। নাউন ফ্রেজও আমরা দেখেছি, a noun phrase cannot begin with a preposition, এখানেও কমপ্লিমেন্টও একই, অর্থাৎ কমপ্লিমেন্টটা একটা noun phrase. A complement answers the question what or whom, আর subject answers the question who or what. অর্থাৎ কোনো সেন্টেন্সকে যদি
হোয়াট অর হোম দ্বারা প্রশ্ন করা হয় এবং উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট, এবং সাবজেক্টের ক্ষেত্রে হু এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। এক্সাম্পল দেওয়া আছে, জন বট এ কেক ইয়েস্টারডে। এখানে যদি আমরা প্রশ্ন করি হোয়াট ডিড জন বাই ইয়েস্টারডে, তখন উত্তর হিসেবে আছে এ কেক, অর্থাৎ এ কেক হচ্ছে কমপ্লিমেন্ট। জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। এখানে যদি প্রশ্ন করি হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং, তখন উত্তরে চলে আসবে এ নিউ কার, অর্থাৎ এ নিউ কার হচ্ছে কমপ্লিমেন্ট। She saw John at the movies last night. Whom did she see at the movies last night? তাহলে উত্তর হিসেবে আসবে জন, এখানে জন হচ্ছে কমপ্লিমেন্ট। এভাবে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন, এবং এগুলো পড়ার পাশাপাশি আপনারা এই ক্যারেক্টারিস্টিক্স অথবা আপনারা কিছু বৈশিষ্ট্য লিখে নিতে পারেন নোট আকারে, যার ফলে আপনারা এক মিনিট দেখলেই বিষয়টা মনে করতে পারেন। আমি এখানে লিখেছি সাবজেক্টের জায়গায় প্রিসিডস দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে বসে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এক্সেপ্ট ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা আপনি যা পড়লেন সেটার একটা রিভিউ। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এক্সেপ্ট imperative sentence. Your subject is silent in imperative. Subject can be a noun phrase. There can act as a pseudo subject. Verb is controlled by the subject that appear after the verb, অর্থাৎ ট্রু সাবজেক্ট দ্বারা এটা মূলত ভার্বটা কন্ট্রোল হয়। Answers the question who or what. তারপর ভার্বের ক্ষেত্রে নোট করেছি এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অক্সিলারিজ মাস্ট প্রিসিড দ্য মেইন ভার্ব, অর্থাৎ ভার্ব ফ্রেজের ক্ষেত্রে। কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য আছে নট কম্পালসরি ইন এভরি সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে বাধ্যতামূলক না, কমপ্লিমেন্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও সমস্যা নাই। সাবজেক্টের ক্ষেত্রে ওটা লেখা উচিত ছিল যে সাবজেক্টেও কম্পালসরি না, সমস্যা নাই। ক্যান নট বিগিন উইথ এ প্রিপারেশন, অর্থাৎ নাউন ফ্রেজের যে নিয়মটা সেটাই, নাউন ফ্রেজ যেমন প্রিপারেশন দ্বারা শুরু হতে পারে না, কমপ্লিমেন্টও তেমন প্রিপারেশন দ্বারা শুরু হতে পারে না। তারপর অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়াট অর হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। আজকের লেসন এই পর্যন্তই। নেক্সট দিন আমরা রিভিউ করব মডিফায়ার এবং নাউন ফ্রেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।